চ্যাপ্টার 8.5 ক্লাস 2 অলরেডি লেট হয়ে গেছে আমাদের। আমরা পড়তেছিলাম 15 নাম্বার ম্যাথটা, একটু তোমাদের আরেকবার দেখাই নিই। 15 নম্বরে বলা হয়েছে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। হ্যাঁ 10:50 এর দিকে আমাদের স্কুলে একটা এক্সাম আছে। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু আগে তাহলে লিভ নিয়ে নিও, আমি শেষ করব, রেকর্ডের অংশটা দেখে নিও, ঠিক আছে? আচ্ছা ওকে। সো ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের এবি আর সিডি দুইটা জ্যা বৃত্তের অভ্যন্তরে ই বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে যে AEC = হাফ কোণ BOD প্লাস AOC। ওকে, সো ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এবি আর সিডি এই দুইটা জ্যা বৃত্তের অভ্যন্তরে ই বিন্দুতে ছেদ করছে। সো আমাকে প্রমাণ করতে হবে যে AEC হচ্ছে হাফ BOD আর AOC। সো আমি ও এর সাথে 4 কোণ যোগ করতে হবে। ও এর সাথে আমরা 4টা প্রান্তবিন্দু যোগ করলাম। আর যেহেতু এ মানে আমাকে BOD আর AOC প্রমাণ করতে বলছে, সো মানে AOC তো আমাকে বাড়তি কাজ হিসেবে দুইটা যে কোনো একটা, আইদার তুমি BC অথবা AD যোগ করতে পারো। আমি AD যোগ করলাম। সো বিশেষ বিভাজনটা দেখে নাও, যে কোনো AD যোগ করলে হবে বা BC যোগ করলে হবে, যে কোনো একটা যোগ করতে হবে। কারণটা ব্যাখ্যা করি। AOC এটা যদি কেন্দ্রস্থ কোণ হয়, বৃত্তস্থ কোণ আইদার হবে ADC অথবা ABC। এই কারণে AD বা BC যে কোনো একটা যোগ করতে হবে বৃত্তস্থ কোণ পাওয়ার জন্য। সো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB ও CD জ্যা দুটি বৃত্তের অভ্যন্তরে ই বিন্দুতে ছেদ করে। এরা কখনোই দেখবা যে এই যে OA OB OC OD যোগ করি এগুলো মেনশন করা থাকে না, কিন্তু সরাসরি বলে দিছে BOD আর AOC কোত্থেকে আসলো। এই কারণে তোমাকে কিন্তু বিশেষ নির্বাচনে এই যে যোগগুলো করছি OA OB OC এবং O, D যোগ করি এটা মেনশন করতে হবে। প্রমাণ করতে হবে যে কোণ AEC = হাফ কোণ BOD প্লাস AOC। অঙ্কনে আমরা বাড়তি কি কাজ করলাম বলো? অঙ্কনে A, D যোগ করছি। যেহেতু হাফ আছে তাহলে আমরা এই উপাদানটা এখানে ইউজ করব যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। প্রমাণ জানা আছে। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আচ্ছা, এবার কোন দুইটা চাপ নিব সেটা প্রশ্ন থেকেই বোঝা যায়। ভেড়া এখানে আছে BOD আর AOC, মাঝখানেরটাকে বাদ দিয়ে কেন্দ্র বাদ দিয়ে বলো BD চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কত আর বৃত্তস্থ কোণ কত? কে কে বলতে পারবা? BD চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে BOD এবং বৃত্তস্থ কোণ হচ্ছে BAD হবে। BOD যদি কেন্দ্রস্থ কোণ হয়, BAD হবে হচ্ছে বৃত্তস্থ কোণ। তার মানে আমি বলতে পারি BAD কোণ হচ্ছে হাফ কোণ BOD। এটা ইকুয়েশন 1। যারা এরপরে AOC আছে, এবার বলো আমরা কোন চাপটা নিয়ে কাজ করব? যারা এবার বলো আমরা কোন চাপটা নিয়ে কাজ করব? AOC আছে, মাঝখানেটাকে বাদ দিয়ে দিবা AC চাপ। AC চাপের উপর দণ্ডায়মান
কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওসি এবং বৃত্তস্থ কোণ কত ক্লাসে কে বলতে পারবে? এসি চাপের উপর দণ্ডায়মান কোণ এডিসি। এডিসি। সুতরাং আমি বলতে পারি এডিসি ইকুয়াল টু হাফ কোণ এওসি। এই হলো 2 নাম্বার ইকুয়েশন। সো প্রমাণের জন্য আমার 1 আর 2 যোগ করতে হবে, এটা মনে হয় সবাই বুঝতে পারছে। 1 যোগ 2, 1 আর 2 যোগ করলে হবে বিএডি প্লাস এডিসি, হাফ কমন দিলে বিওডি প্লাস এওসি। এটা হলো ইকুয়েশন 3। দেখো ডান পক্ষ কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে, সবাই নিশ্চয়ই বুঝতে পারছো। ডান পক্ষ হাফ বিওডি প্লাস এওসি প্রমাণ হয়ে গেছে, শুধু বাম পক্ষটা বাকি। তোমাদের কাজটাকে আমি এখন একটু সোজা করে দিই। দেখো সবাই, আমি এইটা একটু মুছে দিচ্ছি, ও এর সাথে যেগুলো যোগ আছে এইগুলো একটু মুছে দিচ্ছি, সহজ হয়ে যাবে তোমাদের জন্য। ভাইরা সবাই একটু দেখো, এই হচ্ছে কোণ বিএডি আর এই হচ্ছে কোণ এডি, মানে এডিসি। বিএডি আর এডিসি যোগ করলে বলতো বহিস্থ কোণ এটার সমান হবে না? ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো? মানে এডিই ত্রিভুজে এইটা আর এইটার বহিস্থ কোণ কি, মানে এই দুটা অন্তস্থ কোণের সমষ্টি হচ্ছে বহিস্থ কোণটার সমান। তার মানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ত্রিভুজ এডিই বহিস্থ কোণ এইসি কার কার সমষ্টির সমান? এডিই যোগ কোণ ইএডি। একটু ভালো করে যদি বুঝছো তাহলে ভেড়া বলতো ইএ সরি এডিই কে এডিসি বলা যায়? একই কোণ না, খালি ই পর্যন্ত সি পর্যন্ত বানাইলাম। এডিই কে এডিসি বলা যায় আর ইএডি কে বিএডি বলা যায়। তো এটা হলো আমাদের 4 নাম্বার। আমাকে বলো 4 নাম্বারের এই মানটা আমি যদি 3 নং এ বসায় দিই তাহলে এডিসি প্লাস বিএডি এর বদলে আমি কি এইসি লিখতে পারবো? ক্লাসের সবাই 4 নং এর মান 3 নং এ বসিয়ে আমরা পাচ্ছি কোণ এডিসি ইকুয়াল টু হাফ কোণ বিওডি প্লাস এওসি। এইটাই আমাকে মূলত প্রমাণ করতে হবে। সো এই টাইপের প্রমাণ তোমরা চ্যাপ্টার 8.2 তে বোধহয় পড়ছিলা, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই প্রমাণটা ভেরি ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। পাশাপাশি ভাইরা এটার পাশে কিন্তু আরেকটা উপপাদ্য আছে যেটা অনেক ইম্পর্টেন্ট, আমি তোমাকে সেটা সুন্দরভাবে লিখে দিচ্ছি। এটা একটা বানানো, ক্লাসের প্রত্যেকের কাজ হবে ভাইরা আজকে তোমরা এটা নিয়ে বসবা এবং এই বানানো অঙ্কটা আমাকে করে দেখাবা। তোমাদের সুবিধার জন্য আমি চিত্রটাও এঁকে দিই। সেটা হলো বানানো ম্যাথ। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সিডি যে দুটি বৃত্তের বাইরে, মানে এটা তো ভিতরে ছিল, বাইরে ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে কোণ এইসি ইকুয়াল টু হাফ কোণ এওসি মাইনাস বিওডি। এর পার্থক্যটা হচ্ছে জাস্ট মাইনাস। আমি তোমাদের সুবিধার জন্য চিত্রটা বলে দিচ্ছি, সবাই একটু দেখে নাও। চিত্রটা হবে এমন, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এবি আর সিডি যে দুটা বৃত্তের বাইরে গিয়ে এই বিন্দুতে ছেদ করছে, এবি সিডি। সো ও এর সাথে 4 কোণ যোগ করবা, বাড়তি কাজ হিসেবে এইবারও এডি যোগ করবা। এবি আর সিডি আইসা বৃত্তের বাইরে এই বিন্দুতে ছেদ করছে, কোণ এওসি থেকে বিওডি বাদ দিলে এওসি এর দ্বিগুণ হবে বা এইসি হবে হাফ এওসি মাইনাস বিওডি।
বেরা একই নিয়মে পারবা? এবার বিয়োগ করতে হবে দুটা। ক্লাসের সবাই বেরা একদম একই নিয়মে এই প্রমাণটা কি করতে পারবা? ক্লাসের সবাই সবাই ট্রাই করে, আমার মনে হয় সবাই পারবা। একদম একই রুল আমাকে দেখাবা। এটা আসলে আমি বানায় দিই নাই, এটা হলো আগের বইতে ছিল, নতুন বইতে অঙ্কটা বাদ পড়ে গেছে। স্যাররা ইজিলি অঙ্কটা দিয়ে দিতে পারে। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই ফাইন। পরবর্তী অঙ্কে চলে যাই, আমরা চ্যাপ্টার শেষ করবো আজকে। 15 হয়ে গেল। একটা বর্গের অন্তবৃত্ত ও পরিবৃত্ত আঁকতে বলছে। সো আমরা আসো এই একটা বর্গের, এটা সম্পাদ্য পুরোপুরি, হ্যাঁ, এখানে এখন বাকি যতগুলো আছে সব সম্পাদ্য। উপপাদ্য শেষ হয়ে গেছে। উপপাদ্য হচ্ছে আমাদের 15 থেকে বাকি অঙ্কগুলো ছিল। অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত নিশ্চয়ই বুঝতে পারো। একটা বর্গক্ষেত্র প্রথমে আঁকতে হবে। 14 নম্বর না, এই প্রমাণটা হলো আজকের একমাত্র কাজ। এই কাজটা অবশ্যই কইরা আমাকে দেখাও। 14 নম্বরে একটা বর্গক্ষেত্র কিভাবে আঁকে আমরা সবাই জানি। একটা রশ্মি নিলাম, তার উপরে লম্ব রেখা আঁকবা। এখানে এতটুকু যতটুকু সেটা এখানে কেটে দিবা। আবার একই দুইটা বৃত্তচাপ নিয়ে এখানে বৃত্তচাপ দুইটা আঁকবা। তাহলে এই যেটা আমি পেয়ে গেলাম সেটা হলো বেসিক্যালি এবিসিডি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের পরিবৃত্ত কিভাবে আঁকে? প্রথম প্রশ্ন। পরিবৃত্ত আঁকবা হলো কর্ণ দুইটা যোগ করবা, যেখানে ছেদ করে সেখান থেকে মানে যে কোনো ও এ ও বি ও সি বা ওডি, মানে এতটুকু সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত এঁকে ফেলবা। তাহলে এই বৃত্তটা হবে বর্গের পরিবৃত্ত। পরিধিস্থ বিন্দুগুলো দিয়ে যায়, এই বৃত্তটাকে বলা হয় বর্গের পরিবৃত্ত। আর এখান থেকে ও থেকে এটার উপর একটা লম্ব আঁকবা। এই লম্বের সমান ব্যাসার্ধ নিয়ে তুমি যদি একটা বৃত্ত আঁকো, সেই বৃত্তটা বর্গের ভিতরে বা বর্গের অন্তর্বৃত্ত বলতে পারো। বর্গের নাম মানে নামটা হলো এবিসিডি, এটাকে ই দিতে পারো বা যেটা ও বিন্দুতে এসে ছেদ করছে, এটা লম্ব আঁকলাম যেটা ওএম। তাহলে এটার বর্ণনা আমি একটু বলে দিচ্ছি। আঁকাটা সবাই কি বুঝতে পারছো? আঁকতে পারবা? সহজ, মানে খুব একটা কঠিন না। আমি এটার ফার্স্টে বলে দিতেছি বিশেষ নির্বাচন। সম্পাদ্যের ক্ষেত্রে বিশেষ নির্বাচন কথাটা না লিখে মনে করি প্যারা লিখবা। মনে করি এবিসিডি একটি নির্দিষ্ট বর্গক্ষেত্র, এর পরিবৃত্ত ও অন্তবৃত্ত অঙ্কন করতে হবে। অঙ্কনের বিবরণ। এবিসিডি বর্গক্ষেত্রে এসি ও বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করে। ও বিন্দুকে কেন্দ্র করে ও এ বা ওবি বা ওসি বা ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত বৃত্তই বর্গের পরিবৃত্ত। একটা পার্ট শেষ। আবার ও বিন্দু হতে এবি এর উপর ও এম লম্ব আঁকি। ও বিন্দু হতে এবি এর উপরে ও এম লম্ব আঁকি। তো ও বিন্দুকে কেন্দ্র করে ও এম এর সমান ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত বৃত্তই বর্গের অন্তবৃত্ত। ভাইয়া অঙ্কনের বিবরণটা কি নিজের ভাষায় লিখতে পারবা? নিজের ভাষায় কি লিখতে পারবা ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন, পরবর্তী অঙ্কে চলে যাচ্ছে। এটা লিখে দিলে সময় নষ্ট হবে, আর কিছু না। সো এরপরে এই অঙ্কটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো সবগুলা একে বিবরণ সহ আমাকে দেখাবা সবাই অবশ্যই। প্রশ্নে বলা হয়েছে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ এবিসি ত্রিভুজের এসি বাহুকে স্পর্শ করিয়ে একটা বহির্বৃত্ত আঁকো। মানে এসি বাহুকে স্পর্শ করবে এরকম একটা সমবাহু ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে। প্রত্যেকটা বাহু 5 সেন্টিমিটার। যারা সবাই লক্ষ্য করো, প্রথমে 5 সেন্টিমিটার একটা রেখা নিবা। এই হলো 5 সেন্টিমিটার, এখান থেকে 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার যোগ করে এটা হলো একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজকে দুই দিকে বাড়ায় রাখবা, এদিকেও বাড়ায় রাখবা, এদিকেও বাড়ায় রাখবা। এবিসি সমবাহু ত্রিভুজ।
এসি বাহুকে স্পর্শ করে আমাকে একটা বৃত্ত আঁকতে হবে। এখানে এটা হলো টি পর্যন্ত বানাইছি, ই পর্যন্ত বানাইছি। এবার কি করবা, এ কোণের বহির্দ্বিখণ্ডক আঁকবা, সি কোণের বহির্দ্বিখণ্ডক আঁকবা। এই দুটা বহির্দ্বিখণ্ডক আইসা সাপোজ পি বিন্দুতে মিলিত হবে। সেই পি বিন্দু থেকে তুমি একটা লম্ব আঁকবা, নাম দিলাম পিএম। সো এই পিএম সমান ব্যাসার্ধ নিয়ে তুমি একটা বৃত্ত এঁকে ফেলবা, যেটা হলো এই বর্গের বহির্বৃত্ত। মানে পিএম সমান ব্যাসার্ধ নিয়ে পি বিন্দুকে কেন্দ্র করে একটা, সরি একটু হয়ে গেছে, এটা পারবে না, একদম এরকম হবে। তো এটাই হচ্ছে উদ্দিষ্ট বৃত্ত। আঁকবা কিভাবে আমি একটু বলে দিই। বলবা এবিসি একটি সমবাহু ত্রিভুজ, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। এসি বাহুকে স্পর্শ করে এরূপ এবিসি ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে। এবারে আসো অঙ্কনের বিবরণ। অঙ্কনের বিবরণে কি লিখবা, এবিসি ত্রিভুজের বিসি বাহু আর বিএ বাহুকে ডি ও ই পর্যন্ত গঠিত করি। তারপরে বলবা এ ও সি বিন্দুতে যথাক্রমে কোণ এ আর কোণ সি এর বহির্দ্বিখণ্ডক এপি ও সিপি আঁকি, যারা পরস্পর পি বিন্দুতে ছেদ করে। আবার বলি, এবিসি ত্রিভুজের বিএ ও বিসি কে যথাক্রমে ডি ও ই পর্যন্ত গঠিত করি। কোণ এ ও কোণ সি এর বহির্দ্বিখণ্ডক যথাক্রমে এপি আর সিপি রেখা আঁকি, যারা পরস্পর পি বিন্দুতে ছেদ করে। পি বিন্দু হতে এসি এর উপরে পিএম লম্ব আঁকি। পি বিন্দুকে কেন্দ্র করে পিএম এর সমান ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত বৃত্তই উদ্দিষ্ট বহির্বৃত্ত। সবাই কি বুঝতেছো? আঁকতে পারবা ভাইয়া ক্লাসের সবাই? আঁকতে এবং বর্ণনা দিতে পারবা? সবাই আমাকে জানাও। পারবো ভাইয়া। ওকে, মানে আমি বর্ণনাগুলা বলে দিচ্ছি, লিখে দিচ্ছি না। তোমাদের যদি মনে হয় যে ভাইয়া চিত্রগুলা আমাকে দেন, তাহলে আমার কাছে নোট আছে, তো আমি সেটা তোমাদের দিয়ে দিতে পারবো। জ্যামিতি অধ্যায়গুলো তোমরা নিজেরা, আমি চাইবো যে নিজেরা নোট করো। যদি তোমরা একান্তই অনেকে মনে করো ভাইয়া আমার নোট পাইলে আমার জন্য ভালো, আমি করি নাই, তাইলে প্রিভিয়াস ইয়ারের যারা আমাকে হোমওয়ার্ক সাবমিট করছে তাদের মধ্যে যেটা সুন্দর নোট সেটা তোমাদের দিয়ে দিব। বুঝছো সবাই আমার কথা? ক্লাসের সবাই? পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। 13 পর্যন্ত হয়ে গেছে। এবারে 12 নম্বরটা দেখো। 12 নম্বরে বলছে যে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার আর 4.5 সেন্টিমিটার, 3, 4 আর 4.5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা ত্রিভুজের পরিবৃত্ত আঁকো, আর ওই ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ বা বৃত্তের ব্যাসার্ধটা নির্ণয় করো। বৃত্তের ব্যাসার্ধটা ভেড়া সাহায্যে নির্ণয় করা যায়। মানে কথা কি সবাই শুনতে পারতেছো? ক্লাসের সবাই কি কথা শুনতে পাচ্ছ? ক্লাসের সবাই কি কথা শুনতে পাচ্ছ? ভাইয়া এখন শোনা যাচ্ছে, মাঝখানে একটু আচ্ছা, হ্যাঁ সমস্যা হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ফাইন, এবার 12 নম্বরটা একটু দেখতে হবে। 3, 4, 4.5, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার। ওকে, এই তিনটা বাহু। তো প্রথমে যেটা করবা, আগে তুমি ত্রিভুজটা আঁকো। যে কোনো একটা রশ্মি থেকে সি এর সমান কাটলা, নাম দিলা এবি থেকে সি এর সমান করে 4.5 কাটছো। তারপরে এখান থেকে 3 এর সমান করে, না এখান থেকে 4 এর সমান করে এটা কাটলা, আর এখান থেকে
3 এর সমান করে এটা কাটলাম, এটা 4, এটা হলো 3। সো এটা দুইটা এসে সি বিন্দুতে মিলিত হয়, এসি হলো ছোট হাতের বি আর এটা হলো ছোট হাতের এ। সো এটা আপাতত এবিসিটা লেখার দরকার নেই, তোমার বোঝানোর জন্য আঁকলাম। এটা 4.5, এটা হলো 4, এটা 3। এই ত্রিভুজটা আঁকা হইলো। এবার এই ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। পরিবৃত্ত কিভাবে আঁকবা? এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবা। লম্ব সমদ্বিখণ্ডক নিশ্চয়ই পারো। এখান থেকে এই, এখান থেকে যে কোনো ব্যাসার্ধ নিয়ে অর্ধেকের চেয়ে বেশি এই। তো এটা হলো এসি এর লম্ব সমদ্বিখণ্ডক। আবার বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। সো এই দুটা লম্ব সমদ্বিখণ্ডক এসে ও বিন্দুতে মিলিত হইল। ওসি যোগ করো, ওসি যোগ করে ওসি এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি বৃত্তটা আঁকো, তাহলে বৃত্তটা এবিসি এই তিনটা বিন্দু দিয়ে যাবে। আমি আবার বলি চিত্রটা। প্রথমে যে কোনো রশ্মি এডি নিবা, এডি থেকে 4.5 এবি কেটে নিবা। তারপরে এ আর বি বিন্দুকে কেন্দ্র করে বি আর সি এর সমান ব্যাসার্ধ নিয়ে দুটো বৃত্ত আঁকবা, সরি বৃত্তচাপ আঁকবা, যেটা হচ্ছে সি বিন্দুতে ছেদ করবে। এসি আর বিসি যোগ করলে তুমি ত্রিভুজটা পায়ে গেল। ত্রিভুজের বর্ণনা দিতে হবে না তোমার, মানে ত্রিভুজ নির্দিষ্ট ত্রিভুজ। এখন তুমি বলবা যে এই দুটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকছো, নাম দিবা লম্ব সমদ্বিখণ্ডক এমএন আর হলো পিকিউ। এমএন আর পিকিউ ও বিন্দুতে ছেদ করছে। ওসি যোগ করে ওসি এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত এঁকে ফেলবা। এবার আমি নরমালি বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল বলবা, মনে করি এবিসি একটি নির্দিষ্ট ত্রিভুজ, যেখানে এবি হচ্ছে এবি ইকুয়াল টু সি হচ্ছে 4.5, বিসি ইকুয়াল টু এ হচ্ছে 3 আর এসি ইকুয়াল টু বি হচ্ছে 4 সেন্টিমিটার। তো ত্রিভুজটির পরিবৃত্ত আঁকতে হবে এবং ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। সো ব্যাসার্ধ নির্ণয় করবা কিভাবে একটু বুঝা বলি। এবিসি ত্রিভুজের এসি ও বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক এমএন ও পিকিউ অঙ্কন করি। তারপরে বলবা লম্ব সমদ্বিখণ্ডক দ্বয় যথাক্রমে ও বিন্দুতে ছেদ করে। ও কমা সি যোগ করি। ও বিন্দুকে কেন্দ্র করে ওসি এর সমান ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত বৃত্তই এবিসি ত্রিভুজের পরিবৃত্ত। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই অঙ্কন আর বিবরণটা দিতে পারবা? ভাইরা তোমরা যদি পারফেক্টলি আঁকো, তাহলে তোমরা দেখবা যে এই ত্রিভুজটার পরিবৃত্তের ব্যাসার্ধ আই থিংক 3.33 বা এরকম 3.3 সেন্টিমিটারের মতো মনে হয়। তবে তোমাদের এটা জাস্ট বলবা যে স্কেল ব্যবহার করে পরিবৃত্তের ব্যাসার্ধ এত, মানে এটা জাস্ট তুমি স্কেল ব্যবহার করে বলে দিবা। কিন্তু তোমাদের এটা বের করার কিন্তু একটা সূত্র আছে। সূত্রটা আমি একটু বলে দিই। পরিবৃত্তের ব্যাসার্ধের সূত্র হচ্ছে এবিসি বাই 4 ডেল্টা। ডেল্টা হলো ত্রিভুজটার ক্ষেত্রফল। আচ্ছা ভেরা, একটা ত্রিভুজের যদি 3 বাহু দেওয়া থাকে, ক্ষেত্রফল কি বের করতে পারো? আমাকে একটু বল। 3 বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করতে পারো? আমি একটু বের করাটা দেখাই দিই। a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2 কত হয় বলো? 7। 11.5 কে 2 দিয়ে ভাগ করলে 5.75 বোধ হয়, তাই না? ক্লাসের সবাই একটু দেখো তো 11.5 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? ঠিক আছে সবার? ওকে, কেউ একজন, ক্লাসের কেউ একজন আমাকে এই ক্যালকুলেশনটা একটু কষ্ট করে বলবা। s ইনটু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c, এইটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল। এরা কেউ কি আসো যে পারফেক্টলি ক্যালকুলেশনটা করতে পারবে না? তোমাকে একটু জানাও। আমার কাছে একটু দেখে নিচ্ছি।
ক্যালকুলেটরে রুট 5.75 ইন্টু এ বাদ দিলে 2.75 ইন্টু 1.75 ইন্টু 1.25 5.88 হয় ক্ষেত্রফলটা। আর এখন যদি এখানে বসাও এ বি সি, এটা হলো 23.525 আর উপরে 3 4 4.5 গুণ করলে 54 ভাগ 23.525 2.29 হয় 295 2.295 তো 2.3 সেন্টিমিটার ক্যালকুলেশন করে তোমরা দেখবা উত্তরটা আসবে 2.3। এরা এই সূত্রটা কি বুঝছো কিভাবে আসছে? ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ তুমি যদি মানগুলো দেওয়া থাকে চিত্রনায়কেও এই সূত্র দিয়ে পারবা, কিন্তু তুমি এই অঙ্কে এই সূত্রের সাহায্যে করবা না। তোমরা কিভাবে করবা? তোমরা হচ্ছে স্কেলের সাহায্যে নির্ণয় করবা। স্কেলে এটা দেখবা 2.3 হবে। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই ভেরা এই ম্যাথমেটিক্যাল প্রসেসটা কি বুঝছো? বুঝছি ভাইয়া। ফাইন। সো পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। আমাদের 12 হয়ে গেল। 11 নম্বরে বলছে বৃত্তে এমন দুটো স্পর্শক আঁকো যেন তাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়। একটা বৃত্ত আঁকবা। দেখো বলছে দুটা স্পর্শক আঁকতে হবে যাদের মধ্যে অ্যাঙ্গেল হলো 60 ডিগ্রি। প্রথমে তুমি একটা যে কোনো ব্যাসার্ধ আঁকবা ও এ। তারপরে এখানে তোমরা নিশ্চয়ই 120 ডিগ্রি আঁকতে পারো, যে কোনো চাপ নিলা, ওই চাপের সমান একবার নিলে 60 আর একবার নিলে 120 ডিগ্রি হয়। সো কোণ এ ও বি কোণটা 60 প্লাস 60 কত হবে টোটাল বলতো ভাইয়া? 120 ডিগ্রি। এইবার এ বিন্দুতে একটা 90 ডিগ্রি আঁকো, বি বিন্দুতেও একটা 90 ডিগ্রি আঁকো। এই দুইটা এসে পি বিন্দুতে মিলিত হবে। এই অ্যাঙ্গেলটা বেসিক্যালি 60 ডিগ্রি। ব্যাখ্যাটা দিই কেন। এ ও বিপি একটা চতুর্ভুজ। আমরা জানি চতুর্ভুজের চার কোণের সমষ্টি হয় 360। এর মধ্যে এইটা হলো 120 আর এই দুটা হলো 90 90। 90 আর 90 যোগ করলে 180 হয়, তাহলে বাকি দুটা যোগ করে 180 হবে। যেহেতু আমি এটা 120 আঁকছি, তাইলে এই কোণটা অবশ্যই 60 ডিগ্রি হবে। আকার সিস্টেমটা বুঝছো কিনা আমাকে একটু জানাও ক্লাসের সবাই। ক্লাসের সবাই কি আকার সিস্টেমটা বুঝছো? আমি এবার বিবরণটা দিতেছি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি নির্দিষ্ট বৃত্ত। বৃত্তে এমন দুটি স্পর্শক আঁকতে হবে যেন তাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়। এক নাম্বার এটা গেল। এবারে আসো অঙ্কনের বিবরণ। বলবা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে যে কোনো ব্যাসার্ধ ও এ নেই। তারপরে বলবা ও বিন্দুতে কোণ এ ও বি ইকুয়াল টু 120 ডিগ্রি আঁকি, যা বৃত্তকে বি বিন্দুতে ছেদ করে। তারপরে বলবা এ ও বি বিন্দুতে যথাক্রমে ও এ আর ও বি এর উপরে পি এ ও পিবি লম্ব আঁকি, যারা পরস্পর পি বিন্দুতে ছেদ করে। সুতরাং পি এ ও পিবি উদ্দিষ্ট স্পর্শক। কারণ ভাইয়া স্পর্শক সবসময় ব্যাসার্ধের উপরে লম্ব হয়, তার মানে পি এ আর পিবি এমন দুটো স্পর্শক যাদের মধ্যের অ্যাঙ্গেলটা হইল 60 ডিগ্রি। ভাইয়া অঙ্কনের বিবরণ ভাইয়া চিত্র। ও বিন্দুতে 120 ডিগ্রি কিভাবে আঁকবো? এই যে মানে দেখো 120 ডিগ্রি আঁকার সিস্টেম হলো যে কোনো একটা চাপ নিলা, সেই চাপ নিয়ে 1 2 মানে একবার নিলে 60 আর একবার নিলে 60 60 60 120 ডিগ্রি। বুঝতেছো?
মানে তুমি কি করতা, জি লম্ব ভাইয়া। আঁকার জন্য এখানে আবার এই দুটাকে অর্ধেক করতা না? অর্ধেক করলে কি হয়, 60 আর 120 এর মাঝখানে 90 হয়। সবাই কি বুঝতেছো? অর্ধেকটা না করলে ওইটা 120 ডিগ্রি হয়। ক্লাসের সবাই বুঝতেছো? পরবর্তী অঙ্কে চলে যাই। ওকে, এখানে বলা হচ্ছে 10 নম্বরে, কোন বৃত্তে এমন একটা স্পর্শক আঁকো যেন তার নির্দিষ্ট সরলরেখার উপর লম্ব হয়। সোজা এই দুটা, মানে বৃত্তে একটা স্পর্শক আছে আর একটা বৃত্তে একটা যে কোনো বৃত্তের বাইরে যে কোনো একটা সরলরেখা আছে, একটা স্পর্শক আঁকতে হবে যা ওই সরলরেখার উপরে লম্ব। কিভাবে আঁকবো? এই ধরো একটা নির্দিষ্ট বৃত্ত, এই ধরো এই একটা নির্দিষ্ট সরলরেখা। তুমি কি করবা? সেটা হলো তুমি এইখানে এটা যে কোনো একটা বিন্দু নিয়ে এটা সমান্তরাল সরলরেখা, মানে এখানে যেটা আঁকবা এখানে একটু বাঁকা করে নাও, তাহলে মনে হয় ভালো হবে। এখানে নাও, কেন্দ্র যোগ করলাম। এবার এই অ্যাঙ্গেলটা সমান করে এখানে একান্ত কোণ। তো একান্ত কোণ আঁকার ফলে এটা বৃত্তকে, এটার নাম দাও সমান্তরাল আঁকছো, এটার নাম দাও পিকিউ, যা বৃত্তকে সাপোজ সি আর ডি বিন্দুতে ছেদ করছে। এবার ডি বিন্দুতে একটা 90 ডিগ্রি এঁকে ফেলো। ডি বিন্দুতে একটা 90 ডিগ্রি আঁকবা, নাম দাও হলো ডি পি। এখানে এই বিন্দুটা যেটা নিছো একটা নির্দিষ্ট বিন্দু, সেটা নাম এম নিতে পারো, এটা ও। সো চিত্রটা আমি আরেকবার বলি। বিশিষ্ট নির্বাচনের জায়গায় যেটা লিখবা, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আর এবি একটা নির্দিষ্ট সরলরেখা। বৃত্তে এমন একটা স্পর্শক আঁকতে হবে যা এবি এর উপর লম্ব। কি করবা? বলবা এবি রেখার উপরে যে কোনো বিন্দু এম ডি, তারপরে বলবা ও কমা এম যোগ করি, তারপরে ও বিন্দুতে এবি এর সমান্তরাল পিকিউ আঁকি। মানে একান্তর কোণের কথা বলার দরকার নাই, এবি এর সমান্তরাল পিকিউ, মানে একান্তর কোণ আঁকছি দেখেই সমান্তরাল হয়েছে, যা বৃত্তকে সি আর ডি বিন্দুতে ছেদ করে। তারপরে বলবা ডি বিন্দুতে মানে সিডি রেখার উপর ডিপি লম্ব আঁকি। সুতরাং ডিপি হবে উদ্দিষ্ট স্পর্শক। সবাই কি বুঝতেছো? মানে এই ডিপি স্পর্শকটা এবি এর উপরে লম্বই হবে, কারণ যেহেতু এটা আর এটা সমান্তরাল, আমি এটার উপরে লম্ব আঁকা মানে এটার উপরেই লম্ব। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই বেড়া চিত্রটা কি আঁকতে পারবা, বিবরণ দিতে পারবা? জানাও। আই হোপ পারবা। সো আমরা 8.5 এর শেষে চলে আসছি একদম। লাস্ট যে ম্যাথটা আছে, আমরা 9 নাম্বারটায় একটু যাচ্ছি। 9 নম্বরে বলা হয়েছে কোন বৃত্তে এমন একটা স্পর্শক আঁকো যা নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল হয়। মানে ভেড়া পার্থক্যটা কি তাইলে বলো? মানে পার্থক্যটা হচ্ছে আগেরটা ছিল লম্ব আর এটা হলো সমান্তরাল, মানে চিত্রটা অলমোস্ট সেম। সো এটা যেভাবে আঁকবা সেটা আমি একটু দেখাচ্ছি। 9 নম্বর, এটা একটা নির্দিষ্ট বৃত্ত, এটা একটা নির্দিষ্ট সরলরেখা, এখান থেকে এটার উপর একটা লম্ব আঁকো। সবাই নিশ্চয়ই পারো। ও এবি, এটা ধরো সি বিন্দুতে ছেদ করছে। এবার এই সি বিন্দুতে একটা 90 ডিগ্রি এঁকে ফেলো। সিএম, তাহলে এই যে স্পর্শকটা এমএম, সেটাই হলো এবি এর সমান্তরাল। কিভাবে আঁকবো আমি একটু বুঝায় বলি, সবাই ক্লাসের সবাই মনোযোগ দিয়ে শোনো। সেটা হলো ও কেন্দ্র বিশিষ্ট একটা নির্দিষ্ট বৃত্ত আর এবি একটা নির্দিষ্ট সরলরেখা। এমন একটা স্পর্শক আঁকতে হবে, বৃত্তে এমন একটি স্পর্শক আঁকতে হবে যা এবি রেখার সমান্তরাল। এটা হলো বিশিষ্ট নির্বাচন। অঙ্কনের বিবরণে কি লিখবা?
কেন্দ্র ও হতে এবি এর উপর ওপি লম্ব আঁকি যা বৃত্তকে সি বিন্দুতে ছেদ করে। তারপরে বলবো সি বিন্দুতে ওপি রেখার উপর এমএন লম্ব আঁকি। সুতরাং এমএনই উদ্দিষ্ট স্পর্শক। মানে যেহেতু আমার এটার উপরে লম্ব, তাইলে আমি যদি এটার উপরে লম্ব আঁকি তাহলে লম্বের লম্ব এই দুইটা কি হয়ে যাবে, অবশ্যই সমান্তরাল হবে। ক্লাসের সবাই বলো আমাকে যে চিত্রগুলো বুঝতে পারছো কিনা। এটা তো খুবই ইজি। এর আগে যে আমরা যে পরিবৃত্ত অন্তর্বৃত্ত এগুলো আঁকা শিখছি, এগুলো একটু ভালো করে দেখে নিও। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই আমরা অলরেডি পরিবৃত্ত আঁকছি, বহির্বৃত্ত আঁকছি। একটা জিনিস যেটা তোমাদের বইয়ে আছে, একটা ত্রিভুজের অন্তর্বৃত্ত কিভাবে আঁকতে হয় সেটা আমি তোমাদের একটু দেখাই দিচ্ছি। মানে এটা অনুশীলনীতে নাই, বইয়ে আছে। অন্তর্বৃত্ত আঁকার সিস্টেমটা একটু দেখো, ভালো করে শোনো। অন্তর্বৃত্ত আঁকার সিস্টেম হলো, সাপোজ একটা ত্রিভুজ আছে এবিসি। সাপোজ এটার বাহুগুলো দেওয়া আছে, এটা হলো 4.5, আগের মতো এটা হলো 3 আর এটা হলো 4। তো এবার তুমি অন্তর্বৃত্ত আঁকবা কিভাবে? বি কোণ আর সি কোণের সমদ্বিখণ্ড আঁকবা। এই সমদ্বিখণ্ড দুইটা আইসা পি বিন্দুতে মিলিত হইল। এবার লম্ব আঁকো, সাপোজ পিএম। তো এবার পি বিন্দুকে পিএম লম্বটা কিভাবে আঁকছেন? এই যে দেখো লম্ব কিভাবে আঁকছি, যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকো, অর্ধেকের চেয়ে বেশি নিয়ে এখানে একটা আর এখানে একটা। বুঝতেছো? একটা বিন্দু থেকে জি ভাইয়া। সব বিন্দুর উপর লম্ব। সো পিএম সমান ব্যাসার্ধ নিয়ে যদি একটা বৃত্ত আঁকো, সেটাই হবে ত্রিভুজটা অন্তবৃত্ত। বুঝছো? অন্তবৃত্ত হলো কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় সেটা হলো অন্তকেন্দ্র। ওইখান থেকে লম্ব এঁকে তুমি অন্তবৃত্তটা আঁকবা। এবার অনেক সময় কোশ্চেন আসে যে অন্তবৃত্তের ব্যাসার্ধ কত, মানে পিএমটা কত। এটা তো নরমালি তুমি স্কেলের সাহায্যে বের করতে পারো, কিন্তু ধরো যদি স্কেলের সাহায্যে না করে তোমাকে প্রশ্ন হিসেবে দিল, তাহলে অন্তবৃত্তের ব্যাসার্ধ ছোট হাতের আর হচ্ছে ডেল্টা বাই এস। যারা এই অঙ্কটাই তোমাদের কি মনে আছে? ডেল্টা আমরা বের করছিলাম 5.88 ক্লাসের সবাই। আর এস কত ছিল ভেরা? 5.75। এস হচ্ছে অর্ধপরিসীমা আর ডেল্টা হলো ক্ষেত্রফল। তো 5.88 কে 5.75 দিয়ে ভাগ করো, 1.03 বোধহয় হয়। তো এইটা হবে অন্তবৃত্তের ব্যাসার্ধ, ডেল্টা বাই এস। ডেল্টা হলো ত্রিভুজের ক্ষেত্রফল, এস হলো অর্ধপরিসীমা। তাহলে ভেরা আজকে আমরা দুইটা নোট এমসিকিউ এর জন্য দুইটা নোট শিখে রাখলাম। এমসিকিউ নোট হলো পরিব্যাসার্ধ সূত্র বড় হাতের আর কত কে বলতে পারবা? এবিসি বাই 4 ডেল্টা। আর অন্তব্যাসার্ধ আর হচ্ছে ডেল্টা বাই এস। এই দুইটা থেকে কিন্তু এমসিকিউ আসে তোমাদের। আমি অষ্টম অধ্যায়ের এমসিকিউ এর শীট দেই নাই, আজকে আমি গ্রুপে দিয়ে দিব না। এর আগে তোমাদের আমি বোধহয় দুইটা দিছিলাম, 11 অধ্যায় আর 14 অধ্যায়, তাই না ভাইয়া? তোমরা কি কয়েকটা এমসিকিউ এর প্রবলেমও মনে হয় আমাকে বলছিলা, তাই না? সবার কি মনে আছে? আমরা সবগুলা এমসিকিউ এর অ্যানসার শীট রেডি করতেছি, ইনশাআল্লাহ সবাইকে আমি দিয়ে দিব। আমি গত কয়েকদিন আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে এটা করা শেষ করা হয়নি। এটা আমরা করে এই অধ্যায়েরও দিব। মানে তোমাদের যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে প্রত্যেকটারই কিন্তু ওইটার অনুযায়ী আমরা এমসিকিউ আর সিকিউ এর শীট গুলা দিব, এগুলো সলভ করবা তোমরা। বিশেষ করে এমসিকিউ গুলা না তোমরা দেখবা কমন পড়ে যাবে। কারণ কি, এমসিকিউ গুলা বিভিন্ন স্কুল পরীক্ষা এগুলো আসছে, সাবজেক্ট সংগ্রহে এগুলাই আছে। তো এখান থেকে দেখা যায় যে অনেক সময় কোশ্চেন চলে আসে। এই কারণে এমসিকিউ গুলো ভালো করে সলভ করবে, যেগুলো আমি দিচ্ছি। বুঝছো সবাই? সো আজকে ভাইয়া হায়ার 9.1 চ্যাপ্টারের ভিডিওটা একটু লাগবে। ও হায়ার ম্যাথ 9.1 আজকে গ্রুপের পরে দিয়ে দিচ্ছি। এটা আমি ক্লাস 9 কে রিসেন্টলি করাইছি, তোমরা একটু দেখে নাও, ঠিক আছে? ক্লাস 9 এর ব্যাচকে একদম এই যে কিছুদিন আগেই করাইছি, ক্লাস শেষে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। তো ভেরা আজকে আমি আর 8.3 শুরু করলাম না, নেক্সট ক্লাসে 8.3 এটার একটাই ক্লাস হবে, 8.3 করাবো।
ভালো থাকো সবাই।